বিজয়নগর গ্রামের সবচেয়ে অলস ও গরিব লোক ছিল রামু। কেউ তাকে পাত্তা দিত না। একদিন সে গ্রামের বিখ্যাত জ্যোতিষীর কাছে গেল এবং মজা করে বলল, আমার হাত দেখে বলুন তো আমি কি হব। জ্যোতিষী তার হাত দেখে বলল, তোর ভাগ্যে বিশেষ কিছুই নাই, সারা জীবন খেটেই খেতে হবে। তবে আমি চাইলে তোকে রাজা করতে পারি। আমি তোর হাতে একটা ভাগ্যের রেখা কেটে দিচ্ছি, রাজযোগ জন্মে যাবে। রামু নির্দ্বিধায় রাজি হয়ে গেল। রেখা কাটা হলো। রামু পথে আস্তে আস্তে ভাবতে লাগলো, সত্যিই কি আমি রাজা হব? গ্রামে ঢোকার মুখে রামু এক মন্দির দেখতে পেল, রাধা মাধবের মন্দির। রামু ভাবল, একবার প্রণাম করে ঠাকুরকে মনের কথাটা বলি। যেই প্রণাম করতে গেল, সেই দুই সৈনিক এসে রামুকে বলল, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, মন্ত্রী মশাই ডেকেছেন। রামু ভয় পেয়ে বলল, আমার কি দোষ? আমি তো কিছু করিনি। সৈনিকরা বলল, সেসব জানি না, যা বলার মন্ত্রী মশাইকে বলবে। রামুকে মন্ত্রীর কাছে নিয়ে আসা হলো। মন্ত্রীমশাই রামুকে দেখে বেশ খুশি হলেন এবং বললেন, আসুন আসুন, আপনার অপেক্ষায় ছিলাম। রামু ভয়ে ভয়ে বলল, আমাকে দয়া করে ছেড়ে দেন, আমি কোনো দোষ করিনি। মন্ত্রী বলল, আরে ভয় পাবেন না, আপনার জন্য সুসংবাদ আছে। আসলে আজ থেকে ঠিক 2 দিন আগে আমাদের রাজামশাই হঠাৎ মারা গেছেন এবং আমাদের রাজ্যের নিয়ম হচ্ছে, রাজা মারা যাওয়ার 2 দিন পর ঠিক তৃতীয় দিনে ওই রাধা মাধবের মন্দিরে প্রথম যে ব্যক্তিটি প্রণাম করেন তাকেই রাজা করা হয়। এখন সেই ভাগ্যবান ব্যক্তিটি হচ্ছেন আপনি, তাই আপনাকে আমরা রাজা ঘোষণা করলাম। রাজা হওয়ার পর রামুর নাম পাল্টে হয়ে গেল মহারাজ রামভদ্র। রামু রাজ সিংহাসনে বসে চিন্তা করতে থাকে যে তাহলে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সত্যি হলো। কি অসাধারণ, আজ থেকে আমি মহারাজ। রামু সৈনিক দিয়ে সেই জ্যোতিষীকে রাজ দরবারে ডেকে পাঠায় এবং তাকে বিশেষভাবে সম্মান জানায়। রামু চিন্তা করতে থাকে যে এ রাজ্যের প্রজারা আমাকে চেনে না, তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে সবাই আমাকে চিনে যায় এবং আমাকে বিশেষ সম্মানের চোখে দেখে। রামু তড়িঘড়ি মন্ত্রীমশাইকে ডেকে পাঠায় এবং বলে যে রাজ্য বিস্তারের জন্য সে পাশের রাজ্যের রাজার সাথে যুদ্ধ করতে চায়। মন্ত্রী বলেন, মহারাজ, যুদ্ধের কি প্রয়োজন? পাশের রাজ্যের রাজার সাথে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক আছে। রামু মহারাজ তখন রেগে গিয়ে মন্ত্রীকে বলে যে আমি আপনাকে উপদেশ দেওয়ার জন্য ডাকিনি, আপনাকে যা বলা হচ্ছে তাই করুন। মন্ত্রী রাজার আদেশ মতো সেনাপতিকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন। পাশের রাজা জুনাগড় ছিল খুবই ছোট, তাই রামু মহারাজ জুনাগড়ের সাথে যুদ্ধ করে জয়লাভ করেন। জুনাগড়ের রাজা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে পাশের এক জঙ্গলে লুকিয়ে পড়েন। রামু মহারাজ জুনাগড় রাজ্যের সিংহাসনে বসে ঘোষণা করেন যে আজ থেকে এই রাজ্যের রাজা আমি, এবং জুনাগড়ের মহারানী ও রাজপুত্রকে বন্দি করেন। মহারানী ও রাজপুত্রকে বন্দি করায় মন্ত্রীমশাই ও রাজ্যবাসী খুবই অসন্তুষ্ট হয়, কারণ জুনাগড়ের সাথে এই রাজ্যের খুবই ভালো সম্পর্ক ছিল। মন্ত্রীমশাই মনে মনে ভাবতে থাকেন যে একে রাজা করা খুবই ভুল হয়েছে, কারণ এ অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ। ওদিকে জুনাগড়ের রাজা জঙ্গলে এক মুনির আশ্রমে আশ্রয় নেয়। মুনিকে সে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানায় ও সঙ্গে সঙ্গে এও জানায় যে তার স্ত্রী ও পুত্রকেও বন্দি করা হয়েছে এবং সে তাদের জন্যই বেশি চিন্তিত। মুনিবর জুনাগড়ের মহারাজকে আশ্বস্ত করেন যে চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই এর একটা প্রতিকার বার করব। মুনিবর তপস্যার মাধ্যমে জানতে পারেন যে রামু কিভাবে রাজা হয়েছে। তখন সে জুনাগড়ের রাজাকে এক বুদ্ধি দেন এবং বলেন যে এই কৌশলে আপনি আপনার স্ত্রী ও পুত্রকে ফিরে পেতে পারেন। এদিকে মন্ত্রীমশাই সুকৌশলে রামু মহারাজকে বলেন যে আপনার যুদ্ধজয়ের জন্য রাজ্যবাসী খুবই খুশি এবং আমাদের রাজ্যের রীতি হচ্ছে যে যুদ্ধ জয়ের পর রাজ্যের সমস্ত ব্রাহ্মণদের সেবা করাতে হয়। এ কথা শুনে রামু মহারাজ খুবই গদগদ হয়ে বলেন, নিশ্চয়ই আপনি ব্রাহ্মণদের সেবার ব্যবস্থা করুন, যাতে ব্রাহ্মণ সেবায় কোনো ত্রুটি না থাকে। ব্রাহ্মণ সেবার দিন ধার্য হয়। মন্ত্রীমশাই ব্রাহ্মণ সেবার জন্য সমস্ত রকম ব্যবস্থায় লেগে পড়েন। ওদিকে জঙ্গলে মুনিবর জুনাগড়ের রাজাকে বলেন যে ব্রাহ্মণ ভোজনের দিন আপনি ব্রাহ্মণ সেজে রাজ্যে যাবেন এবং আমার কুমণ্ডল সাথে নিয়ে যাবেন। খাবার পূর্বে এই কুমণ্ডল থেকে জল বের করে রাজার হাতে দিয়ে দেবেন। ব্রাহ্মণ সেবার দিন মুনির কথা মতো জুনাগড়ের রাজা ব্রাহ্মণ সেজে রামুর রাজ্যে যান এবং সেবার পূর্বে সে মহারাজাকে বলেন যে আপনার হাতে আমি একটু অমৃত লাগিয়ে দিতে চাই, কারণ ভবিষ্যতে এই হাত দিয়ে যেন আরও সাধু সেবা হয়। রামু তৎক্ষণাৎ তার হাতটি বাড়িয়ে দেয়।
জুনাগড়ের রাজা তখন সেই মণির কুমণ্ডল থেকে জল বের করে রাজার হাতে দিয়ে দেন। হাতে জল দেওয়ার সাথে সাথেই রামুর হাত থেকে সেই রাজরেখা যা জ্যোতিষী এঁকে দিয়েছিলেন তা মুছে যাচ্ছে। ওদিকে মন্ত্রীমশাই চালাকি করে ব্রাহ্মণ ভোজনের সময় ব্রাহ্মণদের পাতে আমিষ খাবার পরিবেশন করিয়ে দেন। আমিষ খাবার দেখে ব্রাহ্মণরা অত্যন্ত রেগে যায় এবং তারা মহারাজকে খেতে খেতে অভিশাপ দেয়, আমরা যেমন আপনার খাবারের দোষে আমাদের ধর্ম থেকে চ্যুত হলাম, আপনিও তেমনি আপনার রাজ সিংহাসন থেকে চ্যুত হবেন। রামুর হাতে আর রাজরেখা না থাকায় ব্রাহ্মণদের অভিশাপ দেওয়ার সাথে সাথে রামু রাজা থেকে আবার আগের মতো সাধারণ গরিব মানুষে পরিণত হচ্ছে। রামুর এই অবস্থা দেখে মন্ত্রীমশাই তথা রাজ্যের প্রত্যেকটা মানুষ খুব খুশি হচ্ছে এবং তারা রামুকে সেই মুহূর্তে রাজ্য থেকে তাড়িয়ে দিচ্ছে এবং জুনাগড়ের রাজাকে নতুন রাজা বলে ঘোষণা করছেন। রামু মনের দুঃখে হতাশ হয়ে পথে হেঁটে হেঁটে তার গ্রামের দিকে যাচ্ছে। সেই মুহূর্তে তার কাছে এক দেবদূত প্রকট হচ্ছেন। দেবদূত রামুকে বলছেন, আমি ভাগ্য দেবতা, আমি মানুষের ভাগ্য লিখি। তোমার সাথে যা হয়েছে তা সবই তোমার ভাগ্যের লেখা, এতে তোমার কোনো দোষ বা ত্রুটি নেই। তুমি যা করেছো ভাগ্যরেখাই তোমাকে করিয়েছে, ভাগ্যের লেখাকে কখনো জোর করে পাল্টানো যায় না। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।